নমস্কার। আবহ পরিচালিত ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের ষষ্ঠ এবং শেষ দিনে আপনাদের সকলকে জানাই স্বাগত। সেই সঙ্গে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই গত 5 দিন ধরে আপনারা যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন। আপনাদের সকলের ডাকে সাড়া দিয়ে আমরা আয়োজন করতে চলেছি আগামী বছরও ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের। আশা করি আপনাদের সকলকে সঙ্গে পাবো এবং সেই সঙ্গে আপনাদের জানাতে চাই যে আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে। আপনারা কিন্তু আমাদের ভবিষ্যৎ কর্মসূচি আমাদের ফেসবুক পেজ অর্থাৎ আবহর ফেসবুক পেজ এবং আমাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে aboh.org সেখানে আমাদের কর্মসূচির বিবরণ আপনারা পেতে পারেন। এবং ভবিষ্যতে আপনারা যদি আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের। আবহর ডাকে সাড়া দিয়ে, কল্লোল নন্দীর ডাকে সাড়া দিয়ে সারা বিশ্বের বাঙালি নাট্যপ্রেমী বাঙালি এক মঞ্চে একসাথে কাজ করছে। অবশ্যই আমাদের সকলের কাছে এক বিরাট পাওয়া। ভবিষ্যতে এমন দিন আসতে পারে যখন এই ডিজিটাল মিডিয়াই হয়তো পারফর্মিং আর্টের শেষ কথা হয়ে উঠবে। আমরা জানি না এই করোনার আবহে পৃথিবী ঠিক কোন দিকে কেমন ভাবে এগিয়ে চলেছে। এমন একটা সময় একটু এক্সপেরিমেন্ট নিয়ে কাজ শুরু করে এক বিরাট কর্মযজ্ঞের আয়োজন করেছেন কল্লোল নন্দী। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা, ধন্যবাদ কল্লোলদাকে এমন অসাধারণ এক কর্মযজ্ঞ আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আসুন শেষ দিনে আপনাদের সবাইকে নিয়ে জমিয়ে বসে নাটক দেখি এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই অত্যন্ত আনন্দের সঙ্গে এই থিয়েটার ফেস্টিভ্যালে ভারত, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নানা জায়গা থেকে নানা রকমের মানুষ নানা রকমের নাটক নিয়ে আমাদের সঙ্গে এসেছেন। আমরা অনেকেই প্রবাসী, বাংলা থেকে অনেক অনেক যোজন দূরে, কিন্তু বাংলা আমাদের হৃদয়ে। নাটক বাঙালির প্রথম প্রেম। আসুন সবাই মিলে জমিয়ে বসে নাটক দেখি, এগিয়ে নিয়ে যাই বাংলা নাটককে। নমস্কার, আমি জয়শ্রী। আবহ আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসব 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণকারী সকল নাট্যদল ও নাট্যপ্রেমীদের। আজকে আমরা দেখব মালদা মঞ্চ পরিবেশিত নাটক গম্ভীর রাজনীতি। নাটকটি পরিচালনা করেছেন পরিমল ত্রিবেদী। অভিনয়ে আছেন মনোজ হালদার, ঋতুরাজ ত্রিবেদী, বিপ্লব ভট্টাচার্য, কেশব দাস, গোলক সরকার, পুনম ত্রিবেদী, সায়নী ভট্টাচার্য, রবি হালদার, অসীম চৌধুরী, যুবরাজ ত্রিবেদী, মনোজিৎ সিংহ, নবকুমার মণ্ডল ও পরিমল ত্রিবেদী। চলুন তবে সকলে মিলে উপভোগ করি মালদা মঞ্চ পরিবেশিত নাটক গম্ভীর রাজনীতি।
দেখছে রে কি করছে দেখ। আরে বেটা, আরে বেটা কি করছিস রে বেটা? হ্যাঁ, ভালো করে পড় বেটা, ভালো করে পড়। হ্যাঁ, দেখি কি করছিস বেটা, দেখি। হ্যাঁ, পড় তো বেটা, পড় তো। হ্যাঁ, 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 বাহ, হ্যাঁ, ৫ ৭ ৩৫। হ্যাঁ, 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 ৪৫। হ্যাঁ, ৫০। বাহ, 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 ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো করে পড় বেটা, হ্যাঁ? ভালো করে পড় তো বেটা, ভালো করে পড়। তা হয়েছে না? হ্যাঁ, কি কথা হয়েছিল জেনে? আরে ওই যে বাঁধের লেগে, হ্যাঁ, বাঁধের লেগে পাথর ফেলে সরকার যে পয়সাটা খাইছে, হ্যাঁ, ঠিক মতন কাম করলে তো গঙ্গা শুকিয়ে রাজমহলের পাহাড় বনে যেত। সব পয়সা তো সারা ওই কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার আর রাজনীতির লোকের হেলপ্যাটে যায়। চুরি করে তো সব সারা ভাগ করে। আর মজার ব্যাপার কি জানি, একে ওই লাল নীল গেরুয়া সব সারা মিলে মিশে একসাথে ভাগ করে খেয়েছে। আরো মজার ব্যাপার কি জানি, ওই দিনের বেলা হ্যাঁ, গাঙের পাথর পড়লো, হ্যাঁ, রাতের বেলা হ্যাঁ। সেই পাথরে উঠে কন্ট্রাক্টরের টেরা পড়তে ফের সারা এসে উঠে গান। কিন্তু সারা দীর্ঘদিনের কারবার তো এই বিষয়টা আমাদের কপিনা গানে আসবে না। আরে আরে এই বিষয়টা লিখাই তো শেঠ কাকা নতুন গান বেরোচ্ছে। হ্যাঁ ঠিক নাকি বাদ লিয়া গান। তুই বের পৌঁছে কি? হ্যাঁ, শুনো শুনো। হ্যাঁ শোনা শোনা আরে আমি আর পচা দুদিন ধরে ওদের রিহার্সাল করনু। আচ্ছা শুনবা নাকি? আরে বাদ লিয়া গান আর আমি শুনবো না। দারুণ শোনা গান, শোনা দারুণ শোনা গান। হ্যাঁ, শোনা কটা বাজলো গো রিস্তা? কটা বাজবে? ওই তো হচ্ছে 8টা বেজে গেছে। এই রোজ রোজ এই দুজনা মিলা অসহ্য কর। আর কখন আসবে কও তো? আমি কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? কি হলো তোর? শরীরটা ভালো নাই। সারাদিন জমিতে কাম কাজ করেছি, খুব খাসতে আছি। ওই দেখো শেঠ কাকা এলো। চলে আসো শেঠ কাকা। আরে ভিতরে চলে আসো, চলে আসো, চলে আসো। আর সব তো আসো, আসো, আসো। নগেন, তারাপদ, খামারকের ভোলা। আর করিও না, সেই সাঁঝের বেলা থেকে বসে আছি। আরে ওরা এলেই তো রাস্তাটা শুরু কর। আরে চলে আসবে কি? আরে বসো বসো। এই শেঠ কাকা বসো। হ্যাঁ, কি হলো দুলাল বাবু? ওরাই দেখছি খুব মন। বাহ, নতুন নতুন গন্ধ। এ বড় বড়। বন্দা বন্দা চলে আয় রে ভালো। চলে আয়। তোরা তো দেরি হলে কেন রে? আর কইও না, ওই আমার বেটিটার গায়ে খুব জ্বর। ওই আমাকে তপন ডাক্তারকে দেখিয়া তারপরে রিহার্সালে আন। বস। তা এখন কেমন আছে? ওই একই রকম আছে শেঠ কাকা। শেঠ কাকা নতুন গান গাইতেছেন শুনু? হ্যাঁ রে বাবা, শুরু করিয়াছি। বল বল। হ্যাঁ হ্যাঁ। দেখি বাবা আগা। আরে তোরা তো দেরি হলে কেন? আর কইও না, একটা দুর্গর বুদ্ধি পাচ্ছিল। লেট হয়ে গেল। বস বস। বস বস বস। হারুনের ছেলেটা। এই হরিদা। হারুন এলে বোঝা এলে। তুমি আজকে চলে আসো বন্দা। হ্যাঁ আসছি। বলছি সবাই তো চলে এসেছি, হ্যাঁ। এবার রিহার্সালটা শুরু করো। হ্যাঁ শেঠ কাকা হ্যাঁ 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 রিহার্সাল শুরু করি? হ্যাঁ হ্যাঁ শুরু করো শুরু করো। করো। ঠিক আছে ঠিক আছে। এই একটু একটু হাঁটা হাঁটা হাঁটা। হাঁটা রে। তুমি ধর। হ্যাঁ। ধর। আবার কত রস রঙে পানির সঙ্গে করিস তুই প্রেমের খেলা। কেন এই একটা কথা কয়ে দেই ভুলে গেছি। কি কথা?
শুনে লো শেখ কাকা, হ্যাঁ শুনো হ্যাঁ বাবু আরে কাল বাদ পরশু থেকে হ্যাঁ আমাকে ফের সরকারি আসন, আর ওইটা থেকে ফিরে আসা আমাকে আসন কমিয়ে। সবাই বুঝে দিয়েছ? এই তো এই আবার কত রসের সঙ্গে আমি সঙ্গে করিস তুই সব সময় নানির সঙ্গে প্রেমের খেলা। আরে প্রাণের গান কই? হ্যাঁ ওই ভুল হ্যাঁ তোকে যে 2 দিন আগে বাঁধলে গানটা লিখে দিলু সেইটা কই? আর 2 দিন ধরে তো রিহার্সালও দিলি। বাদ লিয়া গান হ্যাঁ। ওটা আমি আর পজা দুজনে মিলে ওইটাই তো আমি সাজের বেলা এই হরিটাকে করেছি না। হ্যাঁ ওইটাই ধর। এই তারা বলো যা উঠে যা। থাম না রে, তুই দোয়াইটা ধরবি, হ্যাঁ লাস্টে করে নিস। হরিদা একদম ঠিক আছে। ধরো বছর হইবে বছর পেপারে বেড়াইবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। আরে বাবা গানটা বছর হইবে বছর এবারে বেড়াইবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। এবারে বেড়াইবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। তারপর বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ। বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ হেলিকপ্টারে চড়ে। পরিদর্শন করবে মন্ত্রীগণ, বন্যা পরিদর্শন করবে মন্ত্রীগণ, হেলিকপ্টারে চড়িয়া এবারে বেড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। হিসাবের নদীতে যত কইরাছে পুলটা জায়গা উঠো আর একদিন পাহাড়। হিসাবের নদীতে যত কইরাছে পুলটা, জায়গা উঠো আর একদিন পাহাড়। হিসাবের নদীতে যত কইরাছে পুলটা, জায়গা উঠো আর একদিন পাহাড়। রাতে টানছে গুড়গুড়ি, গোলন্দার করছে ঝুড়ি, রাতে টানছে গুড়গুড়ি, গোলন্দার করছে ঝুড়ি। ঠিকাদারের কাছে চেয়ে আছে গুড়া, ঠিকাদারের কাছে চেয়ে আছে গুড়া। এবারে বেড়াবে খবর, তাই ভাগ্যবান মালদাবাসীরা। এবারে বেড়াবে বাইরে কে ডাকছে? ওয়ানা চলো কে ওয়ান কে কে রঞ্জন দা সুজাত কোন দিকে উঠেছে গো? সেটটা খারাপ আরে এ তো দেখছি একেবারে শিল্পীদের রান করতে গেছে গো এ হাতে বেচনে वाला আছে দাদা থোড়ি দেন ও ভালো বলেছো খুব ভালো বলেছো আমি করতে এসেছি বাবা এই সামনে এসে গেছি আপনার মতো খরিদার পেলে তো আমরা পড়তে যাই গো দাদা। বসে ঠিক আছে আমরা একটা কথা কইছুন বল ওই যে আপনাকে কইছুন আমার ওই ব্যাপারটা
ও তোমার ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক আছে ঠিক আছে, তোমার প্রধানের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ঠিক আছে, তুমি কালই প্রধানের সঙ্গে দেখা করে আমার কথা বলো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে দাদা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। তারপর তোমাদের মধ্যে অনেক কথা আসর করলে তো তোমার কল্যাণে ওই সরকারি প্রোগ্রাম সাক্ষরতা। আচ্ছা, তা এর মধ্যে কোথাও আসর টাসর আছে থাকছে না? হ্যাঁ, আরো কত সরকারি আসর আছে, আমার ওই সেনিটেশনের ও, প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা, ওইটা থেকে এসে আমার ঘরে এই আসো গভীরা। তা আপনি হঠাৎ কি মনে করেন দাদা? আরে না না, কিছু মনে করলে না, আসলে এই তোমাদের পাশের পাড়া ওই সাহাপাড়ে একটা পার্টির মিটিং ছিল, তা মিটিংটা শেষ করে ভাবলাম যে যাই একটা শিল্পী সঙ্গ করে। আর তোমরা তো জানো যে তোমাদের এই গম্ভীরা গান আমাকে ভীষণ ভীষণ করে টানে। আসলে তোমাদের এই গম্ভীরা গান অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। এই তোমাদের বিষয়টা আমি ভেবেছি, বুঝেছো, তোমাদের এমন কিছু বিষয় আছে যেটা, কিন্তু এইটা মনে রাখতে হবে যে এই ব্যাপারটা ঠিকঠাক ব্যবহার করতে জানা চাই, ভুল পথে চললেই কিন্তু বিপদ। আর সাম্রাজ্যবাদীরা গানের ব্যবহার করলে তো চলবে না। তা শুনলাম তোমরা আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, এসব নিয়ে কিসব গান টান লেগেছ। আমাদের এই ভূতনির বা আর লক্ষ্মীপুর ড্রেস নিয়ে নাকি সব ড্যাঙ্গ ট্যাঙ্গ করছো, এটা তো ঠিক নয় ভুবন। মানে আমি বলতে চাইছি যে তোমাদের এই গানের সদ্ব্যবহার যদি ওরা করে, আচ্ছা আচ্ছা, গরিব মানুষের কথা ওরা ওরা কখনো ভাবে এই যে তথ্য সংস্কৃতি দপ্তরকে বলে তোমাদের এতগুলো আসর দিয়েছে, তোমরা ভেবে দেখো, আর তোমরা কিনা আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, এসব নিয়ে তোমাদের গানে ব্যঙ্গ করছো, এটা তো ঠিক নয় ভুবন। দুটো মানে আমি গো রঞ্জন, ভুল তো কিছু বানিয়েনি। এই যে চারিদিকে শয়ে শয়ে প্রাইভেট স্কুল, ইন্টার গার্ডেন স্কুল, তোমার গরিব মানুষের ছেলেপেলে কই? আরে প্রাইমারি, যেইটা লেখাপড়া হয় না সেটাই আমার ছেলেপেলেকে পরিবারের ব্যবস্থা। স্কুল তো লয়, এক একটা রাজনীতির আখড়া। এই যে তোমার বেটি কি করে, দাদা নিয়ে প্রাইভেট স্কুল, আর এই ভুবনের বেটা এই ঠেকার এই খিচড়ি খাওয়া স্কুল। তোমার বাপের বেরাম হলো, ভর্তি হইলো কলকাতার ব্যাগ ভিউতে। আর এই হর্ষের বাপ মালদা সদরে রাজ্যে ভর্তি হয়ে বিমান বেলায় বিনা ওষুধে দমছেন। এইটা আমাদের গম্ভীর গান হয়েছে না, এইটা তো মিথ্যা লয় রঞ্জন। গম্ভীরাতে এরা ওরা দেখে না দাদা, গম্ভীরা সত্যি কথাটাই কহে। রঞ্জন দা, এমার্জেন্সি সমাধে আমরা আসরের পর আসর গুন্ডাগিরি আর এমার্জেন্সির বিরুদ্ধে গান করবো। রঞ্জন 1972 সাল, চারদিকে তখন গন্ডগোল চলছে। সেই সময়তে ওই হাই স্কুলের মাঠে আমার ঘের গম্ভীরা গান। এটা হলো 2000 সাল, মানে আজ থেকে ওই 28 বছর আগে। আরে আমাকে এই ভুবনের বয়স তখন কত? এই 12-13। ভুবনের বাপ তখন গান ধরে আছে। ওরে বারুদ বিধাতা, এই স্বাধীনতা চাইনি জনগণ। ওরে ভারত বিধাতা, এই স্বাধীনতা চাইনি জনগণ। ওরে ভারত বিধাতা, এই স্বাধীনতা চাইনি জনগণ। দমন পীড়ন অত্যাচার অনশন অভিযান, দমন পীড়ন অত্যাচার অনশন অভিযান, এই কৃষি তোমার স্বাধীন শাসন, এই কৃষি তোমার স্বাধীন শাসন। ওরে ভারত বিধাতা,
এই স্বাধীনতা চাইনি জনতা ওরে ভারত বিধাতা এই স্বাধীনতা চাইনি জনতা গণতন্ত্রের তারক তোরা বলিস তোরার জোরে গণতন্ত্রের তারক তোরা বলিস তোরার জোরে আবার গণতন্ত্রের চুটি চুটি মনকে ব্যাপিস তোরা রে সঙ্গে আছে পুলিশ বাহিনী অপরাধী অতদের মুখে গড়ি অন্তরে ভরা অতদের মুখে গড়ি অন্তরে ভরা হায় রে রাজনীতির খেল মিথ্যা মামলার খেল হায় রে রাজনীতির খেল মিথ্যা মামলার খেল নীতিবিহীন রাজনীতি চলছে এখন ভারতে নীতিবিহীন রাজনীতি চলছে এখন বাংলায় নীতিবিহীন রাজনীতি চলছে এখন ওরে ভারতের এখান থেকে না গেলে 1 টাকা নিয়ে গিয়ে সালাম মিশাতে চালান করে দেবো বোম্বেরাটা বন্ধ করছেন কেন ধর সালাকে মুটিয়ে ধর সালাকে বোম্বেরাটা ধর সালাকে এদিকে স্যার এদিকে স্যার তখন তো কেমন বার্তারি দিয়া আমাকে কাছে আনলাম আমাকে ব্যবহার করে না তোকে গতি পেলাম রঞ্জন তখন অন্যায় দেখেছিল গান ভেঙেছে এখন অন্যায় দেখছে গান ভাঙছে এতে কার কি আইলো গেল আমার কার কি আমার কার কি রঞ্জনদা আমাদের একটাই আদর্শ একটাই নীতি সত্য কথা কহবো এই আসল রিপোর্টটা মানুষকে দিব আমরা রিপোর্টার আমরা শিল্পী আর শিল্পী কখনো মিথ্যা কথা পারে তারা কত আমরা সরকারে একবার পর কতটা আসন দিয়েছি তোমাদের এই যে তথ্য সংস্কৃতি দপ্তরের হয়ে তোমরা এতগুলো আসন করছো সেটা আমরাই করে দিয়েছি আরে আমরা সরকারে আসবার পর তোমাদের শিল্পীদের কথাটা আমরা তো ভেবেছি শোনো আমার সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের কথা হয়ে আছে তোমরা সবাই ওই তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে অসীম বাবুর সঙ্গে দেখা করে আবেদনটা করো তাহলেই তো মাসে মাসে ভাতা রঞ্জনদা ওই ভাতা ওই সম্মান দক্ষিণা আসলে বাইরে বদলে ওই পার্টির পক্ষে ভোট প্রচার আর সরকারি অর্ডারি গানের আসল করা আর ওই সম্মান দক্ষিণা দিয়ে আমাদের এই শিল্পীদের টিকি বেঁধে রাখা আর আসল কথা কহিলি তো তোমাকে বিপক্ষ পার্টি হয়ে যাবে আমরা কোনো পক্ষ নেব না দাদা আমরা গম্ভীরার পক্ষ লিয়াই কানবেন এই ভুল করছো ভগবান ভুল করছো এই শত্রুর হাতটা তোমরা শক্ত করছো সাম্রাজ্যবাদীদের হাত তোমরা কে যে সাম্রাজ্যবাদী দাদা আর কে যে আমাদের বাদী সব ভুলে গেছে দাদা সব ভুলে গেছে আসল কথা হলো আমরা সাদা চোখে দেখবো কোনটা ভুল আর কোনটা ঠিক তোমাদের দেখানোটা আমাকে দেখিও না আর তোমাকে বুদ্ধি দিয়া আমাকে মাথাটা দোলাই করিও না আমরা না হয় আমাকে চোখকে দেখো আমাকে বুদ্ধি দিয়া আমাকে বুঝে দিতে দাও ঠিক আছে নিজেদের ব্যাপারটা যখন তোমরা নিজেরা বুঝে নিতে চাও ভালো তাহলে তো আমার কিছু করার থাকে না তোমরা যে প্রান্তবাদীদের শিকার আপনি আপনার বেটিটাকে দার্জিলিং এর স্কুল থেকে ছাড়িয়ে এনেন এখানকার সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে আপনার বাড়ির চিকিৎসাটা ওই নার্সিং হোমে না করিয়া এখানকার সরকারি হাসপাতালে করান তবে তো বুঝবো সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় সরকারি প্রাইমারি স্কুলে ভালো পড়াশোনা হয়
আমাকে এই গরিব খেলো, আমাকে দুঃখে আপনার দুঃখ, আরে আমাকে গরিবদের সুখে আপনার সুখ, তখন না হয় আমরা আপনার হয়ে আপনি বসেন রঞ্জন দা, আমি দেখছি, আপনি বসেন। আসলে তোমরা রাজনীতির লোকেরা সবটাই দেখছো হয় তোমার লোক আর না হয় তোমার বিরোধী লোক। মানুষকে তো মানুষ বলে ভাবতে পারো না, তাই মানুষকে মানুষের দরজা জানলাগুলো একের পর এক বন্ধ করে দিয়েছে। এর ফল যে আমাদের জানা এতদিন ধরে তোমাদের আর কি বলবো? তোমরা এখন নিজেরা অনেক কিছু বুঝে গেছো, অনেক কিছু। দেখা হবে স্যার, সবার সঙ্গে দেখা হবে। আমি আসছি। রঞ্জন দা, চাটা কম করে খাওয়া যান। পার্বতী, বাবা, চা আমি খাবো না। দেখাটা হবে। দাদা বলো, বাবু চলে এসো সব। তোমার ভেবে লাভ নেই। এই গান ধর গান, এই হরিশ, এই তার কত, এই গান ধর গান, বন্ধ গান ধরো, গান। উঠছিস বাতাসে উঠতি হয়ে হাতে লাটাই কাটিয়া না না উঠছিস বাতাসে উঠতি হয়ে পরের হাতে লাটাই কাটিয়া নানা উঠিস বাতাসে উঠি হইয়া পরের হাতে লাটাই কাটিয়া আমাদের দিকে সামনি মারছে তোকে আমরা পড়ছি ঠিক রাঙা খায়া পরের হাতে লাটাই কাটিয়া নানা উঠিস বাতাসে উঠি হইয়া পরের হাতে লাটাই কাটিয়া রঞ্জনদার কথা মেনে নিলে কিন্তু হামাগুড়ি ভালো সেট টাকা সরকারি সব প্রোগ্রাম গুলো আমরা পেয়ে যাবো, না মানলে তো পাবোই না। এমনি আসর বলে আসা বন্ধ হয়ে যাবে। আর এর ক্ষমতা তার কম নয়। এগুলা কি কথা কহিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না তারা মতো।
শেখ কাকা, হ্যাঁ এই সরকারি আসর পেতে গেলে তোমার ওই বাঁধ লিয়া লিখা গান আর করা যাবে না। শিক্ষা স্বাস্থ্য লিয়া তোমার যে গানগুলা আমরা করছিল সেগুলা বন্ধ করে দিতে হবে। আসল কথা, সরকারের সমালোচনা করা যাবে না। এতে যদি তোমরা রাজি থাকো তাহলে সরকারি আসন পেবা, আর রাজি না থাকলে সরকারি আসন বন্ধ। আর তুই কিছু কবি তারা বলো। আরে পেটে খাইবার দিচ্ছে যে সরকার, তার তো গুণগান গাইতে হবে। শোনো, আসল প্রতি 1,500 টাকা, ঠিক না? দিনে দুখান করে আসল মানে 3,000 টাকা। আমরা এক এক জনা 300 টাকা করে পাচ্ছি। না মানলে সেটাও বন্ধ হয়ে যাবে। শালা আমার প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে ঘর করে দেওয়ার কথা ছিল, সেটাও করে দিবে না। আরে পার্টির কথা, রঞ্জনদার কথা মেনে নিলে আমাকে সবারই ভালো। তুই থাম, থাম তুই। পার্টি দেখাচ্ছে, পার্টি রঞ্জন দেখাচ্ছে। আল্লাহ। বুঝলে? হ্যাঁ, তুমি কি কও? আমি আর কি কব ভুবন, আমি তো তোমার কিন্তু তারাপদর কথা না মেনে তো উপায় কিছু দেখছি না। তুই আমি আর কি করবো বন্ধা, তোমরা যেটা ভালো বুঝো সেটা করো, আমি আর কি করবো। তোমরা কি কও? আমরা কি করব? আমরা তো আমাদের ভাই কি করেছে। শেখ কাকা, তুমি বল বল, আমি আমার অন্তর থেকে যে গানগুলা বেঁধেছি, আচ্ছা আচ্ছা কেমন করে কহি কহা তো সে গানগুলা বন্ধ হয়ে যায়। শেখ কাকা, গম্ভীরাতে আমার বাপ দাদারা ওই শিবকে নিয়ে যে বন্দনা গান গাইতো, এই রাজনীতির লোকের পাল্লায় পয়রা এখন আর শিবের বন্দনা গাই না, এই রাজনীতির লোকের বন্দনা গাই। গম্ভীরাতে বন্দনাটাই আমরা আমরা এই গম্ভীরা গান বলারাই সবাই কেমন বদলা দিয়েছে। শিবের কোন কীর্তন না কইরা এর নাম কীর্তন করি। এখন তুমি যা করিতে চাও, তোমার অন্তর যা করিতে চায়, সেটাকেও এই রাজনীতির লোকেরা নিজেদের স্বার্থে বদলাতে চায়। তারাপদ সেদিন যে আমরা সবাই মিলে কখনো আমার কাছে একটাই আদর্শ, একটাই নীতি, সত্যি কথা কহবো, আসল রিপোর্ট ওই মানুষকে দিব। আমরা রিপোর্টার, ক্যালিকার কথা আজকে মিছা হয়ে যাবে। আরে আপনার নাই 10 বিঘা জমি আছে, আমের বাগান আছে, সংসারের অভাব নাই। আমার খরচা কি আছে? কি আছে? এই ভোলা আর ভুবনের পাইট খেটে সংসার চালায়, রাতে গম্ভীরা গান করে বাড়তি 2টা পয়সা পায়, সংসারটা ভালো করে চলে। আর সেটাই যদি বন্ধ হয়, তারাপদ, আমি আমার প্যাকেট লেগা সংসারে 2টা প্রেসার আসে, এতে গম্ভীরা গান করতে আসেনি। এসেছি গম্ভীরার খেলটাকে সম্মান দিতে, গম্ভীরাকে ভালোবেসা আমার অন্তর যা কহে সেটা প্রতিবার লাগে। আরে 2টা পয়সা পাচ্ছি পাবো না, তাতে কি হবে রে? হ্যাঁ, তাতে কি হবে? 2 বেলা খাচ্ছি, 1 বেলা খেয়ে থাকবো, তাতে কি হলো রে? হ্যাঁ, তাতে কি হলো? আরে আমার অন্তরের গম্ভীরা গান বন্ধ কইরা ওরকে রটারি গান আমি গাইবো না। তোরা যদি আমার সাথে রইবি না, রইবি না। তুই কবি না কেন? হ্যাঁ, তুই কবি না কেন? তুই তো সালা নিজেকে এই গম্ভীরা গানের শ্রেষ্ঠ গায়ক ভাবছিস। শুনে রে ভুবন, তোর কাছে গম্ভীরা গান শিখেছি পারে, তুই ভেবে নিস না যে আমরা কিছু জানি না। এই আমরাও কিছু জানি। এই 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 আমরা করছিস কেন? তুই তোর কথাটা কর না, তুই তোর কথাটা কর। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস? এখানে যারা আছে
তারা পেটে গামছা বেঁধে তোর সাথে রইবে ভুবন ওকে বাদ দিয়ে আমরা গম্ভীরা গান করব এই তোমরা যারা আমার সাথে চলতে চাও চলে এসো সব চলে এসো শালা তোর গম্ভীরা কিছু কইতে দিয়েছিলে খুব শালা তোর গম্ভীরা গানে খুব এই চলে এসো সব চলে এসো তারা সেটা তার কত তারা বলো ভোলা হরিস্তা হরিস্তা চিনে রাখো এরকে চিনে রাখো এরকে মুখে তুমি কথা ফুটাচ্ছ হাতে কলমে করে করে ফেলেছ কে চিনতে আগে কে চিনতো একদিন আমার হাসান থেকে নিজে হাতে ভাত নিয়ে ফেলছে এরকে লেগে আমার হাতে তুমি বন্ধ দেখেছো আর তুই পয়সা লোকে তবে লেগে তোমাকে ছেড়ে দুটো দল করছে কিন্তু আমি আছি সে কাকা আছে আমার দুলাল আছে দরকার হলে 10 জনকে তুমি তৈরি করতে পারবে নয় কিন্তু কিছু নয় বৌমা কিছু নয় কতবার তো এই দলের ভাঙা পড়া দেখেছি ভুবনের দল ভাঙে আর সাধ্য রক্তে গম্ভীরা স্রোত বইছে গম্ভীরা গানে দেখছো না তোমার দুলালকে গম্ভীরা থেকে দূরে সরিয়ে রাখতে পারছো পারবে না ওই রক্তটাই গম্ভীরার দিকে টানবে ভুবনের বাপের সঙ্গে তো ছিল দেখেছিস তো সব ওই যারা গেল তারা দুদিনের বৈরাগী যেদের বসে চেঁচাইবে জোরে দৌড়াইবে আর স্বার্থ পূরণ না হলে এই 2-4-5 বছরে ধপাস করে বসে করবে তুমি কি জানো বাবা একটু পিছিয়ে পড়া আমাদের গম্ভীরা গানের দলটা কেবলই শক্তিশালী হচ্ছিল ওই লোভই আমাদের গম্ভীরা গানটাকে গিলে খেয়েছে এই যে বড় ভাই সে টাকা আমাকে তারা আসলে উঠলে যার হাত পা গেলা থর করে কাঁপতো যাকে আমি তৈরি করলু ভোলা হরিস্তা তিন করি যাদেরকে দেখা আমি আরো গম্ভীরা গানের ভালো এই রাজনীতি সবাইকে গিলে খেছে সেন কাকা এই রাজনীতি সবাইকে গিলে খেছে সেন কাকা এই রাজনীতি সবাইকে গিলে খেছে সেন কাকা এই রাজনীতি আমি তো আছি আমি তোর সঙ্গে আছি না जिस बतासे टूटी होया मोहनीर हाथे लटाई ना जिस बतासे टूटी होया मोहनीर हाथे লাটাই কাটিয়া আবার এদিক ওদিকে গোটকা মাছে তোকে আমরা পড়ছি
নমস্কার। ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের শেষ দিনের শেষ নাটক আবহ পরিচালিত ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে গত 6 দিন ধরে আপনারা দেখেছেন সারা বিশ্বের অনেক নাটক। আজ আমাদের পরিবেশন সুন্দর নাটক, মোহিত চট্টোপাধ্যায়, পরিচালনা কল্লোল নন্দী, প্রযোজনা আবহ। এই নাটকে অভিনয় করেছেন আটলান্টা অঞ্চলের বেশ কিছু সেরা অভিনেতা এবং অভিনেত্রী। আমরা জানি সুন্দরের জয় সর্বত্র, সারা বিশ্ব জুড়ে সুন্দরের আরাধনা। কিন্তু আমরা সত্যিই কি আমাদের সমস্ত কাজের মধ্যে চলার পথে সৌন্দর্য খুঁজে নিতে পারি? আচ্ছা ধরুন, আমরা যদি সব মানুষকে সুন্দর দেখি, সব কাজকে সুন্দর দেখি, তাহলে কেমন হয়? আসুন সেই নিয়েই আমাদের আজকের নাটক সুন্দর। দশটা কুড়ি? আচ্ছা, আপনার ঘড়িতে কটা বাজে? 10টা 22। আপনি কতক্ষণ ধরে এসেছেন? এই 8 ঘন্টা মতো। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আচ্ছা, এই ওয়েটিং রুমে আমার বয়সী কেউ এসেছিলেন? তার হাতে 6টা করে এমন বুড়ো আলু 2টো করে এসেছিলেন? আমি আসার পর থেকে তো একাই বসে আছি। তার মানে আসেইনি? রাস্কেল! 10টা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা, এটা মানব কল্যাণ সংস্থায় তো? এখানে কি ধরনের কাজ হয়? আমি কি বলতে পারবো না। মানব কল্যাণ সংস্থা নাম শুনে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যাতে মানুষের মঙ্গল হয় তেমন কাজকর্ম এখানে হয়ে থাকবে। আর ঠিক এইভাবেই জানেন, আমার বন্ধুকে 10টার সময় এখানে আসতে বলেছিলাম। আপনাকে নিচে নিচে এসব কথা বলে হয়তো বিরক্ত করছি। না না, বসে বসে তো বোর হচ্ছিলাম। আসলে এই রিসেপশনিস্ট ভদ্রলোককে আমার ভীষণ দরকার। তাই তবে এই রিসেপশনে হয়তো কেউ পরে এলেও আসবেন, কিন্তু আমার বন্ধুটির আশা আমি ছেড়েই দিচ্ছি। হ্যাঁ, ভাবুন, মানুষ আজ তার চোখ দান করছে, কিডনি অন্যকে দিচ্ছে। আমার বন্ধুকে বলেছিলাম, তোর তো 2টো বাড়তি বুড়ো আঙুল আছে, মানব কল্যাণ সংস্থায় চল, ওরা হয়তো আঙুল 2টো কোনো মানব কল্যাণে লাগিয়ে দেবেন। ও রাজিও হলো। 10টা এখানে আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাস্কেলটা কেন এলো না বলুন তো? সে আমি কি করে বলবো বলুন? কিন্তু আপনি জানেন ও কেন এলো না? জানি। হ্যাঁ জানেন। আপনি জানেন না, মানুষ মজ্জায় মজ্জায় কৃপণ। নিজের কাছে যা বাড়তি তা প্রাণে ধরে কাউকে দেবে না। এই আপনি জানেন না? তবে বুঝলেন তো আমার বন্ধু কেন এলো না? আরে, স্নেহ, মায়া, ভালোবাসা, বন্ধুত্ব, এসব না আপনজনদের দিয়েও অনেক অনেক থাকে মানুষের মধ্যে।
কিন্তু তা দেবে না, কৃপণের মতো নিজের কাছে রেখে দেবে আঁকড়ে। কিন্তু মানুষের সব যদি উজাড় করে দিত, কি সুন্দর হতো পৃথিবীটা বলুন। হ্যালো, হ্যাঁ তরফদার বলছি, রিসেপশন থেকে। হ্যাঁ 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 মানব কল্যাণ সংস্থা। হ্যাঁ 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 বোর্ডের মিটিং ঠিক 11:30 শুরু হবে, জাস্ট অ্যাট 11:30। ওকে ওকে ওকে। আপনাকে কোথায় যেন দেখেছি। ওই এই অফিসে ইলা কাঞ্জিলার কাজ করতে। হ্যাঁ ওই তো, ইলার বিয়ে হয়ে গেল। ইলা তো চাকরি ছেড়ে দিয়েছে। ইলা আমার বন্ধু, ওর বিয়েতে অফিস থেকে আপনারা সবাই গিয়েছিলেন ওখানে। হ্যাঁ ইলার বিয়েতে আপনাকে দেখেছি, ঠিক ঠিক। ওই ওখানেই আপনাদের সংস্থার ডিরেক্টরের সঙ্গে ইলা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। উনি আজ সকাল 10টার সময় দেখা করতে বলেছিলেন, ওর ডায়েরিতেও উনি নোট করে নিয়েছিলেন। ও জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ মানব কল্যাণ সংস্থা, হ্যাঁ তরফদার বলছি। উফ, তুমি আবার আমাকে ফোন করে চালাচ্ছ। আচ্ছা, এই কালকে সন্ধ্যেবেলা ধরে তোমার 1 ঘন্টা ধরে কি বোঝালাম? হ্যাঁ আচ্ছা, তোমার মাথায় কি চুরি ছাড়া আর কিচ্ছু নেই? না না, অফিসে আসবে না। এই অফিসে বসে তোমার কথা আমার ঘন্টার পর ঘন্টা শোনার মতো সময় আমার নেই। না, আমার কাজ আছে, রাখছি, বাই। হ্যাঁ কি জানো, আপনার নামটা কি? মল্লিকা সেন। মল্লিকা। হ্যালো হ্যালো হ্যালো। এই যে শুনুন, উনি আপনাকে ডাকছেন। আমাকে? হ্যাঁ অনেকক্ষণ ধরে ডেকেছি, ওগুলো হাত দেবেন না প্লিজ। দেখছেন না ডু নট টাচ লেখা আছে? কোথায় দেখতে পাচ্ছি না তো। উফ, এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না দেখছি। আমার হাই ব্লাড প্রেশার, আমাকে মেরে ফেলতে চায়। রাবিশ, যেদিকেই তাকাবো না সেদিকেই গন্ডগোল করবে। মল্লিকা, এই তো এই তো 10টার সময় আপনার ডিরেক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি কিন্তু 10টার অনেক আগে থেকে এখানে এসে বসে আছি, আপনি চেয়ারে ছিলেন না। তার মানে আপনি কি বলতে চাইছেন? আই নেগলেক্ট মাই ডিউটি? না না, আমি মানে চেয়ারে ছিলাম না, কিন্তু অফিসের কাজে আমি ভেতরেই ছিলাম। আপনি জানেন না কত রিলিজিয়াসলি ডিউটি করে থাকি আমি। আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিক আছে ঠিক আছে, কোন কথার কি অর্থ হয় তা বোঝবার মতো মগজ আমার নেই ভাববেন না। হ্যাঁ যাকে, আপনার সঙ্গে আজ ডিরেক্টর দেখা হবে না, সরি। দেখা হবে না কেন? উনি আসেননি বুঝি? না এসেছেন, কিন্তু ওই যে শুনলেন না 11:30টার সময় আমাদের বোর্ডের মিটিং আছে, তাই ডিরেক্টর তার সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে। তো বোর্ডের মিটিং তো সেই 11:30টায় বললেন, এখনো তো কিছুটা সময় বাকি আছে, যদি 2-5 মিনিটের জন্য একটু দেখা করিয়ে দেন। অসম্ভব অসম্ভব, আমাকে ডিরেক্টরের কথা শুনেই চলতে হয়। শুনে আমার খুব দরকার ছিল। আচ্ছা দাঁড়ান, আপনি এক কাজ করুন, আপনি সামনের সোমবার 10টার সময় আসুন, আমি নোট করে রাখছি। তার মানে 7 দিন পর? হ্যাঁ। ডিরেক্টরের সঙ্গে ওকে আজকে দেখা করতে না দিলে কিন্তু আপনাদের এই সংস্থারই ক্ষতি হবে। আপনি? সৌরভ বসু, আমি ওর সঙ্গে এসেছি। আমি না হয় সামনের সোমবারই আসবো। না না, আপনি চলে গিয়ে কেন ওদের সংস্থার এত বড় একটা ক্ষতি করে দেবেন? ক্ষতি? ক্ষতিটা কিরকম? ক্ষতিটা কি বুঝিয়ে বলুন। আমি বলবো? হ্যাঁ বলবেন, বললেই উনি বুঝতে পারবেন মানব কল্যাণ সংস্থার স্বার্থেই ডিরেক্টরের সঙ্গে এক্ষুনি আপনার দেখা হওয়া দরকার। বলুন বলুন। আমি ঠিক ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না তো? আমি বলে দিচ্ছি, শুনুন, উনি কিছু আইডিয়া নিয়ে এসেছেন মানব কল্যাণের ব্যাপারে। সেসব আইডিয়া ইউনিক,
ডিরেক্টরকে উনি তা জানাতে চান। আপনারা দেরি করলে উনি সেসব আইডিয়াগুলো অন্য কোথাও দিয়ে দেবেন, তখন ওর এই অভিনব আইডিয়াগুলো আপনারা মিস করবেন। অভিনব আইডিয়া? আগে হ্যাঁ, আমাকে বলতে আপনার আপত্তি আছে? মোটেই না। তাহলে বলুন। সংক্ষেপে বলতে বেশ, আমি বলছি একটা আইডিয়া কেমন তা বলছি। ধরুন চাকরিতে মাইনের একটা স্কেল থাকে, থাকে তো? হ্যাঁ, থাকে থাকে। ধরা গেল স্কেল অনুযায়ী কারো মাইনে 1,000 টাকায় শুরু করে বাড়তে বাড়তে 4,000 টাকায় গিয়ে শেষ হচ্ছে। এখন মল্লিকা দেবী বলতে চাইছেন এই পদ্ধতিটা উল্টে দিতে হবে। মানে এই 4,000 টাকা শুরু হয়ে কমতে কমতে 1,000 আসবে? রাইট। আর এতেই মনে করলাম কিরকম? ধরুন আপনি যখন প্রথম চাকরি শুরু করলেন তখন আপনার দরকার বেশি টাকা। আরে প্রথম জীবনেই তো জীবনের হাজারো তৃষ্ণা, সেই তৃষ্ণার কিছুটা মেটাতে গেলে টাকা চাই। তারপর বিয়ে করলে নতুন সংসার স্থাপনের জন্য, ছেলেপুলের স্বাস্থ্য ভবিষ্যৎ রাখার জন্য, স্বজন পরিজনদের ভালোবাসা পাওয়ার জন্য, কিছু স্বাদ আহ্লাদ মেটাবার জন্য, একটু ভদ্রলোকের মতো বাঁচার জন্য বেশি টাকা চাই। কিন্তু তখন আপনি পাচ্ছেন কত? 1,000 টাকা। রাইট। আর ওই কম টাকার জন্যই শুরু থেকেই আপনার জীবনে অশান্তি পাকা হতে লাগলো, ছেলেপুলের স্বাস্থ্য ভবিষ্যৎ নড়বড়ে হতে লাগলো, সাত স্বপ্ন সে তো চলে গেল। অর্থাৎ সবকিছু যখন ধ্বংসস্তূপে পরিণত হলো তখন বৃদ্ধ বয়সে আপনি পাচ্ছেন কত? 4,000 টাকা। রাইট। কিন্তু তখন আর এই এত ভাঙাচোরা মেরামতের উপায় নেই। এমনকি একটু মাংস খাবেন, দাঁতে জোর নেই বলে হয়তো তাপ পাবেন না। কাজে ওই মাইনাস স্কেলটা উঠে দেওয়ার জন্য যদি আপনার সংস্থা প্রিপেয়ার করে লাগে তাহলে সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসবে। তখন যথার্থই আপনারা মানব কল্যাণের একটা কাজ করলেন। ইউনিক, রিয়েলি ইউনিক। অভিনব আইডিয়া দেখি আসে আপনার মাথায়। এরকম অনেক অভিনব পরিকল্পনা নিয়ে উনি এসেছেন। আপনি যদি ডিরেক্টরের সঙ্গে ওকে আজ একবার দেখাটা করিয়ে দেন তাহলে উনি সামনের সোমবার আসবেন। উনার এই অভিনব আইডিয়া আমি তারিফ করি, কিন্তু আমাদের সংস্থা এসব অভিনব আইডিয়া নিয়ে চলে না। হ্যাঁ, তাহলে আপনার সঙ্গে সামনের সোমবার দেখা হচ্ছে। নমস্কার। আপনার এত চেষ্টাও বিফলে গেল। তাই তো দেখছি। আপনার এমন চমৎকার দামি সব আইডিয়া বলে দিলেন, আমি ভাবছি দামি আর কোথায় হলো, কারাকুরি দামও তো পাওয়া গেল না। আপনি সত্যি অদ্ভুত সব ভাবেন দেখছি। আমি তো কেমন বোকা বনে গিয়ে শুনছিলাম। ভয় করছিল যদি যদি সত্যি আমাকে কিছু বলতে হয়। আপনি আমার জন্য এত করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আরে কি আর করলাম, অনেক আমাকে সাহায্য করতে চেয়েছিলেন। আপনি আমার কেউ না, তো আমার প্রয়োজনটা বুঝে চেষ্টা করেছিলেন। কজন করে। চলি, নমস্কার। আপনি সত্যি চলে যাচ্ছেন ডিরেক্টরের সঙ্গে দেখা না করেই? বারে এতক্ষণে কি বুঝলেন? বাইরে একটা চমৎকার গার্ডেন আছে, ওখানে গিয়ে একটু বসা যাক। তা বসে কি হবে? অনেক হবে। ডিরেক্টরের সঙ্গে আপনার দেখা হবে, সেটাই তো চান। চাই বলে তো এসেছিলাম। তবে চলুন, দেখা হবে। আমার অনুরোধটা রেখে বাইরে গার্ডেনে একটু বসবেন, চলুন না।
আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি, চলুন। ডিরেক্টরের সঙ্গে দেখা করতে এসেছিলাম একটা চাকরির জন্য, কিন্তু বাড়িতে কে কে আছে আপনার? বাবা, মা, ছোট একটা বোন। বাবার আয় বলতে ওই পেনশনের কটা টাকা। আমরা থাকি জ্যাঠার কাছে, ওর আশ্রয়ই একরকম। চাকরিটা আপনার খুবই দরকার। খুব। তবে ডিরেক্টর ভরসা দিয়ে আসতে বলেছিলেন বলে যে চাকরিটা হবে, অতটাও আশা আমি করিনি। তবে ওই দেখা হলে কিছু অন্তত একটা বোঝা যেত। এখন আবার সেই সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনও দেখা হবে কিনা কে জানে। চলুন, আর দেরি না করে আমরা আমাদের খেলাটা শুরু করে দিই। খেলা? হ্যাঁ, খেলা। তবে ছেলে খেলা নয়। যদি এই খেলায় জিততে পারেন তাহলে ডিরেক্টরের সঙ্গে আজই আপনার দেখা হবে। হবেই। আপনার আপনার কথা আমার কিরকম অদ্ভুত লাগছে। আমাদের খেলাটাও তো অদ্ভুত। জানেন, প্রতিদিন ঘুম থেকে উঠে আমি একটা শপথ নিই, সারাদিনে চেনা বা অচেনা যার সঙ্গে দেখা হোক আমি তার বন্ধুর মতো হতে চাইব। আর প্রতি রাতে ভেবে দেখি সত্যি করে বন্ধুর মতো কারো কাজে লাগতে পেরেছিলাম কি। এই হিসেবটাই আমার জীবন। সামান্য আলাপ তবু আপনাকে বন্ধু ভাবছি, এই কথা আপনার বিশ্বাস হয়? আপনি আমার জন্য এত করছেন, কেন বিশ্বাস হবে না? ফাইন, তাহলে খেলাটা চলতে পারে। খালি খেলা খেলা বলছেন, খেলাটা কি বলবেন তো? বলবো, তবে তার আগে কয়েকটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। প্রথম শর্ত, আমি যা বলবো তা করতে হবে। অদ্ভুত শোনালেও করতে হবে। কি করতে হবে আগে শুনি। আমি যদি সত্যি আপনার বন্ধু হই তাহলে কি এমন কিছু আপনাকে করতে বলতে পারি যা আপত্তিকর বা আপনার মজা লাগে? আমার অসাধ্য তো কিছু হতে পারে। না, মোটেই আপনার অসাধ্য কিছু করতে বলবো না। আপনার বুদ্ধি আছে, অনুভব আছে, আপনি পারবেন। শুধু মনে একটু জোর রাখতে হবে, তা নাহলে খেলাটা বাঞ্চা হয়ে যাবে। ঠিক আছে, আপনার সব শর্ত আমি মেনে নিচ্ছি। এবার খেলাটা কি বলুন। খেলাটা কিছুই না। আপনি যাকে দেখবেন তাকেই বলতে হবে আপনি সুন্দর। যাকে দেখবো মানে? মানে এই ডিরেক্টর, রিসেপশনিস্ট বা যার সঙ্গে দেখা হবে তাকেই বলবেন আপনি সুন্দর। আপনি কি ওই ওই বুলডগের মতো চেহারা মিস্টার তরফদারকে বলবো আপনি খুব সুন্দর? কি বলছেন আপনি? বলে মরি আর কি। মরবেন না, বাঁচবেন। যা, এরকম বলা যায়? কেউ কখনো এরকম বলেছে? বলেই দেখুন না। তো হে আপনার খুবই বিপজ্জনক খেলা। কেউ যদি সত্যি অসুন্দর হয় তাকে কখনো বলা যায় আপনি খুব সুন্দর? খুব যায়, কখনো বলেনি বলে ভয় পাচ্ছে। তা সে অসুন্দর মানুষটি ভাববে না তাকে নিয়ে অসভ্যের মতো ঠাট্টা করছি? কাউকে সুন্দর বলার মধ্যে একটা জাদু আছে। চরম কুশ্রী লোকটা সুন্দর কথাটা শুনে ভেতরে ভেতরে কিন্তু বেশ নরম হয়ে যাবে।
আপনি লিকলিকে রোলা লোককে বলতে পারেন, আবার থলথলে মোটা মানুষকে বলতে পারেন, চ্যাপ্টা নাকের লোকটিকে বলতে পারেন, গরুর পাখি মতো না কুচুকে বলতে পারেন, খেঁকুটে বুড়োকে বলতে পারেন, ধুরন্ধর বদমাশকে বলতে পারেন, অনায়াসে আপনার মিস্টার বুলডগ তরফদারকে বলতে পারেন। যা বিয়ে হয় না। আরে হয়, আপনি শাড়ি কিনতে গিয়ে দোকানদারকে বলুন একটু সস্তায় পাবো, চন্দ্রের অধ্যাপককে বলুন চট করে ডক্টরেট পেয়ে যাবেন, রেলের কর্তারের থেকে বলুন ওগুলোকে রিজার্ভেশন পেয়ে যাবেন, ডিরেক্টরকে বলুন হয়তো চাকরিটাও পেয়ে যাবেন। মোটেই হাসির কথা নয়। কেউ যদি সত্যি বিশ্রী হয় তাকে সুন্দর বললে সে কথাটা বিশ্বাস করবে। বিশ্বাস করবেই। চরম কুশ্রী মানুষটাও ভেতরে ভেতরে নিজেকে অসুন্দর ভাবতে চায় না, কারণ মুখে সুন্দর কথাটা শোনার জন্য সে আকুল আগ্রহে অপেক্ষা করছে। যদি কেউ তা বলে সে তার জন্য সব করতে পারে, তার তার অনুগত হয়ে যায়। মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় গিয়ে স্পর্শ করে এই কথাটা। কোথাও বলুন রিসেপশনিস্টকে। আমার আমার ভাবতেই ভয় করছে। কেন? আরে এভাবে বলার অভ্যেস নেই তো। বেশ, তো বেশ করে নিন। এখানে কাকে বলে অভ্যেস করা যায়? একটা মোড়া গাছ ফাছ যদি থাকতো তাহলে তাকে বলে অভ্যেস করা যেত। ইউরেকা! আবার কি হলো? আপনার হাতে ওকে বলুন তুমি সুন্দর। কিন্তু এই এই প্রজাপতিটা তো সত্যি সুন্দর। অভ্যেস করার জন্য, জাস্ট ফর প্র্যাকটিস। বলুন বলবো? বলুন, নয়তো উড়ে যাবে। ওকে উদ্দেশ্য করে বলুন। কি সুন্দর। আহ, শুনেই থির থির করে উঠলো ওর গোটা শরীর। ও সব নিচ্ছে না, আরো শুনতে চাইছে। বলুন। এবার কি বলবো? যা মন চায়। অপূর্ব সুন্দর তোমার দুটো ডানা। বর্ণনা নয়, প্রজাপতিটা সত্যি সুন্দর, কিন্তু যে সুন্দর নয় তাকে তো আপনাকে বলতে হবে। তখন বর্ণনা দিয়ে বলায় তো বিপদ। হয়তো যাকে বলবেন তার মুখময় পোড়া দাগ, কি মুখময় ব্রণ, নাকটা ব্যাকা, তখন বর্ণনার উপর ভর করে কি তাকে সুন্দর বলা যাবে? তাহলে তাহলে ওর অন্য কোনো সৌন্দর্য আবিষ্কার করতে হবে। ওকে সৌন্দর্যের এক নতুন খবর দিতে হবে। বলুন। আসছে না, কি বলবো বুঝতে পারছি না। চেষ্টা করুন, আমাদের খেলার অভ্যেসটাই তো এই চেষ্টা। তোমার ভেটভেটে শরীর, ডানার চিত্রগুলো অপূর্ব, কিন্তু তোমার চেয়েও আরো সুন্দর পতঙ্গ আমি দেখেছি। আমি তোমার চেহারার নয়, একটা অন্য সৌন্দর্য দেখেছি। রাইট, গুড অ্যাপ্রোচ। প্রজাপতিটা সুন্দর, কিন্তু সেই সুন্দরকে আপনি আমল দিলেন না। এবার ওর অন্য সৌন্দর্যের খবর শোনার জন্য উন্মুখ। বলে যান। ফুলের উপর বসে তোমার জোড়া ডানা দুটো তুমি যখন আস্তে আস্তে নিতে ধরো, কি গর্বিত সেই ভঙ্গি, কি রমণীয় সেই অহংকার। ব্রাভো, ব্রাভো! দেখুন, প্রজাপতিটা ফুলের চেয়েও মধুর স্বাদ পেয়ে আপনার গায়ের সঙ্গে শীতে রয়েছে। আপনি পারবেন,
এবার ওকে উড়িয়ে দিই। দিন। মিস্টারকে উদ্ধারের দিকে তাকিয়েছিলেন। হ্যাঁ, দেখলাম। এতে ভাবার কিছু নেই। এবার চলুন, মিস্টার তরকারকে বলবেন আপনি সুন্দর। সত্যি বলতে হবে? আশ্চর্য, চলুন। ভাবতে ভয় করছে। প্রজাপতিকে বলা এক, মিস্টার তরুদ্ধারকে বলবো ভাবলেই। বলার মুহূর্তটা এলে বলবেন, গিয়ে তো আর দুম করে বলে দিচ্ছেন না। কথায় কথায় সেই মুহূর্তটা আসবেই। যান। আর আপনি? আমি সঙ্গে যাবো না, একটু পরে যাচ্ছি। একা একা? দেরি করবেন না, যান। খেলাটা এবার শুরু হোক। আপনার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। কি বলেছি আপনাকে? আগামী সোমবার আসতে বলেছেন। তাহলে আপনি শুধু শুধু কেন বসে আছেন? হ্যাঁ, দেখুন, আমাকে নিয়ে আপনি ডিরেক্টরের সঙ্গে কিছুতেই দেখা করতে পারবেন না। সারাদিন বসে থাকলেও না। সে তো আপনি বলেছেন আমাকে। তবে শুধু শুধু কেন আপনি এখানে বসে আছেন? প্লিজ চলে যান। আপনার বিহেভিয়ার আমাকে ভীষণ ইরিটেট করছে। ঠিক আছে, তাই যাচ্ছি। কি হলো, আবার বসলেন? এটা তো রেগে যাচ্ছেন কেন? একটু বসলে কি? আমি তো চুপচাপ বসেই আছি, আপনাকে তো ডিস্টার্ব করছি না। করছেন করছেন, আপনি আমায় কমপ্লিটলি ইগনোর করছেন। এটা ডিস্টার্ব করা নয়। আর তাছাড়া কি মনে করেছেন আপনারা? একটু আগে আপনারা অফিসের গার্ডেনে ছিলেন না? হ্যাঁ। আপনাদের বোঝা উচিত ছিল যে এটা অফিসের গার্ডেন। আপনারা অফিসের গার্ডেনটাকে পাবলিক একটা প্রপার্টির মতো ইউজ করছিলেন। হাত পা নেড়ে নাটক চলছিল ওখানে। মানে বুঝতে পেরেছি, আপনার ডিরেক্টরের সঙ্গে দেখা করাটা খুব দরকার। ওই তো আমি নোট করে রেখেছি, আপনি সামনের সোমবার 10টার সময় আসুন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভাবছেন লোকটা ভীষণ রুক্ষভাষী আর কর্কশ, কিন্তু এই অফিসকে সামলানোর জন্য নরম কোমল কণ্ঠী হয়ে থাকা সম্ভব নয়, বুঝেছেন? একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। আপনি এত সুন্দর দেখতে একজন মানুষ, এরকম রাগী রাগী কথা কিন্তু আপনাকে একটুও মানায় না। কি বললেন? আমি সুন্দর দেখতে? শুনুন, ফ্ল্যাটারিও একটা আর্ট। Why do you express yourself so poorly? হ্যাঁ, আমি কেমন দেখতে তা আমি খুব ভালো করে জানি। আমার এই রূপ নিয়ে দয়া করে ঠাট্টা করবেন না। তা আমি করিনি। আমি থামুন। ঠাট্টা ছাড়া কি? হ্যাঁ, কি এটা? রসিকতা? এইসব রসিকতা যারা পছন্দ করে তাদের সঙ্গে ইয়ে করুন। আমি এইসব রসিকতা পছন্দ করি না। বিশ্বাস করুন, আপনাকে দেখে আমার সত্যি সুন্দর মনে হয়েছে। আপনি যথেষ্ট সুন্দর। স্টপ! আই সে স্টপ! গত জানুয়ারিতে আমি 56 ক্রস করে 57তে পড়লাম, বুঝেছেন? আপনার বয়সে আমার একটা মেয়ে আছে। বলতে পারেন আমি একজন ছানু সংসারী মানুষ। আর আপনি ভাবলেন সামনে একটা ফ্ল্যাটারি করে লোকটাকে টলিয়ে দেবেন না? ছি! দেখুন, আমার কথাটা আপনি এভাবে নেবেন আমি বুঝতে পারিনি। এছাড়া কোন ভাবে নেব? হ্যাঁ, আপনি জানেন
আমার ছোটবেলায় আমার এক বাবা আমাকে দেখে বলেছিলেন যে আমি নাকি যমদূতের মতো দেখতে। আমার মা আমাকে বলেছিলেন, বাবুরে, সবাই কি আর দেবদূতের মতো সুন্দর হয়? তুই তুই এমন কি কুৎসিত দেখতে। তাহলে বুঝুন, আমার মা বলেছেন তুই এমন কি কুৎসিত দেখতে। সুন্দর কথাটা তিনি ব্যবহার করতে পারেননি, আর আপনি কি না অনায়াসে বলে দিলেন? আপনি কি ভাবেন? হ্যাঁ, আপনি কি আমার মায়ের চেয়েও বেশি স্নেহশীল? হ্যাঁ, আমার কথাটা শুনে আপনি এতটা আপসেট হয়ে পড়বেন আমি বুঝি। আপসেট? আপসেট কি হয়েছে? আমি স্তম্ভিত হয়ে গেছি। এর মুখের উপর একটা ডাহা মিথ্যে কথা শুনে আমি স্তম্ভিত। আপনার হয়তো আমার কথাটা মিথ্যে মনে হয়েছে, কিন্তু আমার আমার সত্যি করে যা মনে হয়েছে সত্যি করে বলেছি। হাহ, দেখুন, আমার হাই ব্লাড প্রেশার আছে, প্রচন্ড দুর্বল লাগছে, আর নিজেকে উত্তেজিত করতে চাইছি না। আপনি দয়া করে বলবেন আপনি আমার কোথায় সৌন্দর্য দেখলেন? আরেকবার শুনে স্তম্ভিত হই। তবে হ্যাঁ, আপনি যদি বলেন আমার দাঁতগুলো সুন্দর, তবে মানতে পারি। হ্যাঁ, এই আবাল্য যত্ন নিয়েছি তো, তাই ওয়েল সেট আর শাইনিং তবে লোকজনের সঙ্গে তো আমি দাঁত বের করে কথা বলি না ই করে যে লোকে আমার দাঁত দেখে সুন্দর বলবে। দাঁত সুন্দর হলে সবাই দাঁতকেই সুন্দর বলবে, আর মুখটাকে নয়। তবে কোনটা সুন্দর? হ্যাঁ, আমার মুখ, চোখ, নাক, ঠোঁট, চিবুক, কোনটা সুন্দর? এর কোনোটাই নয়। তাহলে এগুলো বাদ দিয়ে তো আর মুখ হয় না। আপনি সৌন্দর্যটা পেলেন কোথায়? আপনার আপনার তাকানোটা ভারী সুন্দর। তাকানোটা? সেটা কিরকম? খুব সুন্দর আপনার দৃষ্টি। আপনার এই দৃষ্টি আপনার সমস্ত মুখে একটা আলাদা সৌন্দর্য এনে দেয়। আপনার কথা কেমন অদ্ভুত লাগছে, যেন আজব কথা শুনছি। আপনি বলছেন আমার তাকানোটা সুন্দর। কিরকম? কেউ যদি আপনার চোখ, নাক, মুখশ্রী, গায়ের রং এসব বিচার করে, তাহলে সে আপনাকে সুন্দর দেখবে না। কিন্তু কিন্তু কেউ যদি আমার মতো এসবের বাইরে বেরিয়ে আপনার ওই অসাধারণ চাহনিটা লক্ষ্য করে, তাহলে সে আপনাকে সুন্দর বলবে। এক এক সময় আপনার দৃষ্টিটা একদম অন্যরকম, কেমন যেন রহস্যময়, কেমন গভীর, অথচ তীক্ষ্ণ। মনে হচ্ছে দৃষ্টিটা যেন মানুষের শুধু ওপরটা নয়, মানুষের ভিতরটাও দেখছে। আর এই দৃষ্টি নিয়ে আপনি সুন্দর। সবসময় নয়, ওই মাঝে মাঝে আপনার তাকানোর মধ্যে দিয়ে আপনার একটা দারুণ সুন্দর মুখ ভেসে ওঠে। দাঁড়ান দাঁড়ান, আপনার অবজারভেশনটা আমি ঠিক উড়িয়ে দিতে পারছি না। ইউ আর রাইট, রাইট। আমি যখন কারোর দিকে তাকাই তখন খুব গভীর ভাবে তাকাই। আমি তার ভেতরটাকে পড়ার চেষ্টা করি। মানুষের চোখ দেখে তার প্রকৃতি স্টাডি করার অভ্যেসটা আমার আছে। আপনি বলছেন তখন আমার দৃষ্টিটা গভীর হয়, তার সাথে সাথে আমার মুখটা সুন্দর হয়ে যায়। মানে এই বিশ্রী মুখটা বদলে যায়। জান, এই পৃথিবীতে একদম অসুন্দর বলে কিছু নেই। যা সুন্দর নয় বলে সবাই দেখে, তা হঠাৎ হঠাৎ সুন্দর হয়ে ওঠে। এখন কেউ সেটা দেখে, কেউ দেখেও দেখে না। খারাপ লাগছে, আমার খুব খারাপ লাগছে। আমার কথা বিশ্বাস করলে আপনার এতটা খারাপ লাগতো না। না 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 না, আপনার কথার জন্য নয়,
আসলে আপনার পুরো কথাটা না শুনে আমি বড্ড সন্দিগ্ধ হয়ে পড়েছিলাম। বড্ড বড্ড রুক্ষভাবে কথা বলেছি আপনার সঙ্গে। আই এম সরি। আই মাস্ট কারেক্ট মাইসেলফ। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। না না, আজ তাহলে আসি, আগামী সোমবার আসবো। না না, বলছিলাম কি মা, তোমার বয়সী আমার একটা মেয়ে আছে। এই দেখো, তুমি বলে ফেললাম। কি বলবো তো? বলবেনই তো। তুমি একটু বসো মা, আমি একটু ওই গিয়ে ডেপুটি ডিরেক্টরের সঙ্গে কথা বলে আসি। উনি যদি চান তাহলে উনি হয়তো ওই বোর্ডের মিটিং এর পরে তোমার সঙ্গে ডিরেক্টরের দেখা করে দিতে পারেন। তুমি একটু বসো মা, আমি আসছি। তাহলে এবার ডেপুটি ডাইরেক্টর, খেলাটা তাহলে শুরু হলো। আপনি কোথায় ছিলেন? কাছে এই প্যাসেজে সবই কানে যাচ্ছিল। আমার যে কি ভয় লাগছিল, আর খালি মনে হচ্ছিল কেন যে আপনার কথা শুনে রাজি হয়ে এখানে এলাম। এসে যে ঠকতে হয়নি তা তো বুঝলেন। এবার ডেপুটি ডাইরেক্টর, তারপরে ডাইরেক্টর। ও একবার কোনো রকমে উতরে গেছি, বারবার আমার দ্বারা হবে না। এ কি, পারতেই হবে। তবে আরেকটু অভ্যেস করে নিলে ভালো। এখানে মনে হয় জীবন্ত কিছু ছাড়াই অভ্যেস করা যাবে। এই তো, এই বাকিটিকে বলুন তুমি সুন্দর। আপনি কি শুরু করেছেন? ওই ওই বাতিটাকে বলবো? সবকিছুর মধ্যেই একটা লুকোনো সৌন্দর্য আছে। কত তাড়াতাড়ি আপনি সেটা ধরে নিতে পারছেন সেটা পরখ করে দেখতে হবে না? তাড়াতাড়ি বলুন, যে কোনো মুহূর্তে ডেপুটি ডিরেক্টর ডাক পাঠাতে পারেন। কি বলবেন ভাবুন তাড়াতাড়ি। একে দিয়ে কি বলবো বুঝতে পারছি না, তার উপরে আবার খালি তাড়া দিচ্ছেন। বাকিটির দিকে তাকান। বাকিটি কাঁচে, ওর ভেতরটা বাইরেটা সব দেখা যাচ্ছে, ওর লুকাবার জায়গায় নেই। এবার কোথায় লুকিয়ে আছে ওর আসল সৌন্দর্য একবার দেখে বলার চেষ্টা করুন। যা মনে আসে তাই বলবো। বলুন, হারি আপ। তুমি তুমি কি আশ্চর্য সুন্দর, স্বচ্ছ কাঁচের শরীর তোমার, কোনো আড়াল নেই। তোমার দেহের ভেতরটা বাইরে সব উন্মুক্ত। নগ্ন তোমার দেহ, নগ্ন তোমার অন্তর। বস্ত্রহীন দেহ নিয়ে কি শান্ত তুমি, যেন যেন ঘুমিয়ে আছো। তুমি কি জেগে থাকাও? কি সুন্দর তোমার জেগে ওঠা। তুমি কি জাগবে? জেগে উঠলে তুমি আলো আর আলো। তুমি কি জাগবে? কি এই আলোটা। এটা আলো নয়, আপনার ভবিষ্যৎ। চলো, ডেপুটি ডিরেক্টর ডেকেছেন। যার আসতে পারি? এসে তো পড়েইছো, আবার আসতে পারি জিজ্ঞাসা কেন? বসো। কি নাম তোমার? মল্লিকা। মল্লিকা, বাহ, ভারী সুন্দর নাম তো। 2 মিনিট, তার বেশি সময় দিতে পারবো না। কি হলো, তাকিয়ে আছো? আশ্চর্য। আশ্চর্যের কি দেখলে? না থাক, বলাটা ঠিক হবে না। বলোই না। আপনি কিছু মনে করবেন না বলুন। একটু আচ্ছা বিপদে ফেললো। বলো বলো, নির্ভয় বলো। জানেন, যাকে আমি কখনো চোখে দেখিনি সে
কেমন দেখতে হতে পারে তার একটা ছবি আমি মনে মনে বানিয়ে নিই। এই ঘরে ঢোকার আগে আমারও একখানা ছবি মনে মনে ভেবে নিয়েছিল, এই তো। ভেবেছিলাম আপনি একজন সৌম্য সুপুরুষ প্রৌঢ় মানুষ। আর তারপর আমাকে ঠিক অন্যরকম দেখে তুমি শক হলে। তোমাকে আমার বেশ লাগছে, ভারী সরল মেয়ে তুমি। তবে কি জানো, আমি দেখতে কেমন সেই ব্যাপারটা আমি বিশেষ আমল দিই না। যাকে, হাতে বেশি সময় নেই, কাজের কথাই হোক। তরফদারের কাছে তোমার আর্জিটা কি সেটা আমি শুনেছি, কিন্তু সমস্যাটা কি জানো, আমাদের ডাইরেক্টরের আজ কিছুতেই সময় হবে না। আমি একটু আগে ওকে ফোন করেছিলাম, আমাকে বলল মিটিং এর আগে তো হবেই না, মিটিং এর পরে ওকে বাড়ি চলে যেতে হবে, ওর বিয়ের ব্যাপারে কি যেন একটা আছে বললো। কথাটা শোনার পর ওকে জোর করাটা আমার ঠিক ভালো লাগলো না। ঠিক আছে, তাহলে আজ আমি উঠি। খারাপ দেখতে মানুষটাকে আরো খারাপ লাগছে কি, তাই তো? অন্য যে কোনো দিন তুমি এসো, আমি ওর সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। কি, খুশি তো? আবার কি হলো? এবার কি দেখে আশ্চর্য হলে? আরে আরে মজার তো, সব সব কেমন যেন এক পলকে বদলে গেল। বদলে গেল? কি বদলে গেল? আপনার মুখটা। আমার মুখটা বদলে গেল? তুমি বাবু একটু ছিটগ্রস্ত আছো। আবার অদ্ভুত, আশ্চর্য। ব্যাপারটা কি বলো তো? তোমার কথা তো খুব বেতারা লাগছে। কি এমন আশ্চর্য দেখছো? বদলাচ্ছেটা কি? বললে বিশ্বাস করবেন? হ্যাঁ, বলেই দেখো না। আপনার ওই হাসিটা। আমার ওই হাসিটা কি? ওই একটু আগেই আপনি যখন ঠোঁট চেপে নিঃশব্দে হাসলেন। হ্যাঁ, আমি হাসলাম তো, তাহলে কি হলো? ওইরকম যে হাসলেন, তখনই সব বদলে গেল। হেয়ালি ছেড়ে খুলে বলতে কি হয় তোমার? কি এমন আশ্চর্য দেখছো? বদলাচ্ছেটা কি? আপনার মুখটা। আমার মুখটা? ওই হাসিটা এলেই আপনার ওই খারাপ দেখতে মুখটা বদলে গিয়ে কি সুন্দর চাপ। ছি 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 ছি, কেন যে আমি এসব বলতে গেলাম। বসো বসো। কি শোনালে? হ্যাঁ, আমাকে নাকি সুন্দর দেখতে বলে মেরেই ফেলেছিলে। হ্যাঁ, এমন কথা কেউ বলে? হ্যাঁ, আমাকে নাকি সুন্দর দেখতে লাগছিল? অন্য কেউ বলে এই অবস্থায় মারাই পড়তো, ক্রিমিনাল অ্যাক্টে তোমার ফাঁসি পর্যন্ত হতে পারতো। ও কি শুনলাম! আমার ভীষণ খারাপ লাগছে। না না না, ইটস ওকে, তোমাকে এই নিয়ে কিছু ভাবতে হবে না। তবে জল পড়ে জায়গাটা যা হয়েছে। একটা একটা তোয়ালে টোয়ালে যদি কিছু থাকতো। না না, ঠিক আছে, তুমি বসো বসো। তবে তুমি আজকে একটা কথার মধ্যে কথা শোনালে বটে। আপনার আপনার কোটটাতেও জল পড়েছে, কোটটা আপনি খুলে রাখুন। না, তেমন কিছু পড়েনি। আর তাছাড়া তুমি জানো না, এই কোটটা পরে নেই অথচ খালি শার্ট পরে আছি। এই অবস্থায় আজ অব্দি অফিসে কেউ আমাকে দেখেনি। এই নিয়ে অনেকেই পেছনে হাসি ঠাট্টা করে।
আমি কান দিই না। বাড়িতে ছাড়া এই কোটটা আমি কখনো খুলি না। খুললেই কেমন একটা এলো গায়ে আছি বলে মনে হয়। সেটা কি অস্বস্তি। পাগলামো বাতিক এসবই তুমি বলতে পারো, কিন্তু এই কোটটা আমার গায়ে থাকা চাই। তবে একটা কথা শোনালে বটে, হ্যাঁ, এই এই মুখও সুন্দর হয়। যখন আপনি ওরকম ঠোঁট চেপে নিঃশব্দে হাসেন। এই মন্তব্যের রিয়াকশনে তুমি আমার প্রায় একটা মৃত্যু দৃশ্য দেখার পর এই কথা বলতে পারছো। শোনো, আমার এক আর্টিস্ট বন্ধু আমাকে একবার বলেছিলেন আর মুখে নাকি একটা বিশেষ টাইপ আছে। কি টাইপ আছে জিজ্ঞেস করে জানতে পারিনি। উত্তর দিয়েছিলেন আমার সরল এবং নির্ভীক স্ত্রী। তিনি বলেছিলেন ওটা গরিলা টাইপ। Perhaps she was correct. কিন্তু আপনি বিশ্বাস করুন, হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমার মাথায় কিঞ্চিৎ গোলমাল আছে। সে আপনি যাই বলুন, আমি ভুল কিছু বলছি না। আপনি যখন ওরকম ঠোঁট চেপে নিঃশব্দে হাসেন, তখন আপনার মুখটা সুন্দর হয়ে ওঠে, আবার মিলিয়েও যায়। কিরকম জানেন? কিরকম? রামধনুর মতো। আমার মধ্যে তো তুমি আবার রামধনুর রূপ আবিষ্কার করলে যে। আকাশে যখন রামধনু ওঠে, আবার মিলিয়েও যায়। সেরকম কেউ আছে যে হঠাৎ সুন্দর হয়ে ওঠে, আবার মিলিয়েও যায়। যা হঠাৎ আসে তার ভিতরের একটা রূপ। আর আপনার ভেতরটা সুন্দর, সেখানে আছে একজন প্রাণ খোলা স্বচ্ছ মনের মানুষ। সেই মানুষটা ভারী সুন্দর। আপনি যখন ওরকম নিঃশব্দে হাসেন, তখন সেই ভেতরের মানুষটা আপনার মুখে ফুটে ওঠে। বাহ, তুমি বললে বেশ। শুনে আমার সুখী হওয়ারই কথা। না, এই কথা বলবোই। তোমার কথা ভাবায়, রীতিমতো ভাবায়। স্যার, ও, এটা ইন্টারেস্টিং কথা হচ্ছিল, তুমি এসে উদয় হলে তার মধ্যে। তুমি আমার বড় জানো, মেয়েটা কি সুন্দর সব কথা বলছিল। হ্যাঁ স্যার, মানে তবে স্যার বলতে এসেছিলাম ডাইরেক্টর সাহেব কনফারেন্স রুমে এসে গেছেন, আপনাকে খবর দিতে বললেন। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, হ্যাঁ, আমি আসছি। উঠতেই হচ্ছে। মাথার রোগেই হোক বা চোখের দোষেই হোক, এই পৃথিবীতে কিছু মানুষ হঠাৎ আমার মধ্যে সৌন্দর্য খুঁজে পাবে, এই দুর্বলতাটিকে তো পুরো জয় করা যায় না। তাই ভাবছি তোমাকে প্রাইভেট সেক্রেটারি করে রাখি। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, রাজি থাকো তো বলো। আমি আজকে বোর্ড মিটিং এই পোস্টটা পাস করিয়ে দেবো। একটা চাকরি তো তুমি চাইছিলে। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। সে কি? তুমি তো পদে পদে আমায় চমকে দিচ্ছ। হ্যাঁ, শর্ত সাপেক্ষে ওপরওয়ালার কাছে চাকরি, এও তো প্রথম শুনলাম। তবে দিনটা আজ তোমার। The day is yours. বলো, কি তোমার শর্ত? আপনি ওই কোটটা পরবেন না। বলছো কি? আরে বললাম না, এই কোটটা শীত গ্রীষ্ম 6 ঋতু আমার সঙ্গী। এই কোট আমি গা ছাড়া করি না। এটা আমার এক রকমের জিদও বলতে পারো। কিন্তু সেই কোটের প্রতি তোমার বিরাগের কারণটা ঠিক বুঝতে পারলাম না। কিন্তু আপনারা তো চমৎকার দুখানা কাঁধ, এই কোটটা পরে ঢেকে রাখবেন দেখি একটুও ভালো লাগছে না। ঠোঁট চাপা হাসির সঙ্গে হ্যাঁ আমার এখন দুটো কাঁধও যুক্ত হলে দেখছি। আমার রূপের লিস্টটা তো ক্রমশ লম্বাই হয়ে চলেছে। যাকে আজ আর সময় নেই, তুমি পারলে কাল এসো। হ্যাঁ, আমি এখন মিটিং এ যাচ্ছি। তবে
এত রূপের বোঝা নিয়ে চলতে পারলে এবার। তুমি কিন্তু কাল এসো, হ্যাঁ, ভালো কফি খাওয়াবো। আর হ্যাঁ, তুমি কিন্তু চলে যেও না, তুমি থেকো। আমি আজকে ডাইরেক্টরের সঙ্গে তোমার দেখা করিয়ে দেবো। আমি মিটিং এর পর ওকে আরেকবার রিকোয়েস্ট করবো। কি ঠিক আছে? চলি। আপনি তো দেখছি আমাদের অফিসে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছেন। আমাদের বোর্ড মেম্বার মিস্টার পান্ডে আর মিস্টার পত্রনবিশের সঙ্গেও নিশ্চয়ই আপনার দেখা হয়েছিল। হ্যাঁ, ওই ওয়েটিং রুমে। হতেই হবে, নইলে ওদের মতো দুজন নামজাদা নিরস ব্যক্তি বোর্ডের মিটিং এ এসে প্রস্তাব রাখে যে টয়লেট রুমে আপাদমস্তক দেখা যায় এরকম আয়না রাখার দরকার। ভাবা যায় না। আমাদের তিরিক্ষি মেজাজের রিসেপশনিস্টের বাজখাই গলা তো এতটাই মিহি আর মৃদু হয়েছে যে অর্ধেক কথা বোঝাই যাচ্ছে না। আর ডেপুটি ডাইরেক্টর তো সবাইকে টেক্কা দিয়েছেন। এতদিনের কোটটা ছেড়ে মুখ টিপে কেবল হেসেই গেলেন, আর মাঝে মাঝে নিজের দুই কাঁধের দিকে তাকালেন। মিটিং এ সারাক্ষণ কোনো কথাই বললেন না, বললেন মাত্র দুটি কথা। এক, তার জন্য একজন প্রাইভেট সেক্রেটারির পোস্ট ক্রিয়েট করা হোক, আর দুই, সেই পদে আপনি মানে মল্লিকা সেন হবেন তার একমাত্র মনোনীত প্রার্থী। রিয়েলি জিনিয়াস। এতগুলো বুদ্ধিমান পাকাপোক্ত মানুষকে ঘায়েল করলেন কিভাবে? ম্যাজিকটা কি? আমি তো ওদের সাথে মোটেই দু একটা কথাই বলেছি। তাতেই এই কাণ্ড? তো কথাটা কি? প্রত্যেককে বলেছিলাম আপনি খুব সুন্দর। এই মিথ্যে কথাটা বললেন? মিথ্যে কথা আমি বলি না। Then I think that's a flattery. ফ্ল্যাটারি কেন করতে যাব? যাকে, এইসব নিয়ে আমার ভাবার কিছু নেই। আমাদের অফিসের মানুষজনকে সুন্দর বলেছেন, এ তো খুব ভালো কথা। তবে হ্যাঁ, আপনাকে একটা চাকরির জন্য দেখা করতে বলেছিলাম। তো বুঝতেই পারছেন, আমাদের ডেপুটি ডাইরেক্টর যখন ওই ব্যাপারটা নিয়ে আরো বেশি করে ভাবছেন, তাহলে আমার তো এখানে বিশেষ কিছু করার নেই। ঠিক আছে, তাহলে আমি উঠি। বসুন না, একটা কথা জিজ্ঞেস করবো। বসুন। যার সঙ্গে আপনার দেখা হয়েছে আপনি তাকেই বলেছেন তিনি দেখতে সুন্দর, তো আমাকে কিভাবে বাদ দিলেন? আপনি তো সুন্দর, নতুন করে আর কি বলবো? কথাটা মন থেকে বলছেন? বলছি। আপনার চোখ ছুঁয়ে বলতে পারবেন? পারবো। শুনুন, চন্দ্রা মানে যাকে আমি বিবাহ করব ভাবছি, সে কি বলে জানেন? কি বলেন? চন্দ্রা বলে আমার যা চেহারা তাতে গ্রামে থেকে চাষবাস করলেই আমাকে ভালো মানাতো। এই এত বড় কোম্পানির ডিরেক্টর হিসেবে আমাকে মানায় না। তার মানে দেখতে আমি মোস্ট আনইমপ্রেসিভ এন্ড ভেরি ভেরি ইনসিগনিফিক্যান্ট। তবে হ্যাঁ, পড়াশোনায় ভালো ছিলাম, তাই এই পোস্টে এসে গেলাম। আমার আর কি দোষ বলুন? দোষের কোনো প্রশ্নই নেই। কেবল চন্দ্রাই তো নয়, অনেকেই আমার চেহারাটা এই এত বড় কোম্পানির ডাইরেক্টরের উপযুক্ত বলে মনে করেন না।
আমার আড়ালে অনেকেই এরকম বলে থাকেন, চন্দ্রাই আমাকে বলেছে। তাতে আপনার কি এলো গেল? আপনি তো একজন মানুষ, আর মানুষ হিসেবে আপনি সুন্দর। সেই ডিরেক্টর হিসেবে আপনি যাই হন না কেন। মানুষ হিসাবে কি সেই খোঁজার কজন নিচ্ছে? চোখের দেখার দামটা কি কম? কিন্তু আমি তো আপনাকে সুন্দরই দেখছি। হয়তো বসে আছি বলে এই কথা বলছেন, দাঁড়ালে আর এটা বলতেন না। আমি বরং দাঁড়াচ্ছি, দেখুন। কি দেখবো? বলে দিতে হবে, আমার হাইটটা দেখুন। এই হাইট নিয়ে একটা মানুষ কি করে সুন্দর হতে পারে? চন্দ্রা ঠিকই বলে, আমি বামন হতে হতে ন্যারোলি বেঁচে গেছি। চন্দ্রার কাছে পুরুষ মানুষ হবে একটা দেবদারু গাছের মতো দীর্ঘ, একটা ময়ূরের মতো সুন্দর, আর সেই তুলনায় আমি জাস্ট একটা মুরগির ছানা। And I think she is right. কিন্তু আপনার নিজের কাছে আপনার এই ছোট চেহারাটা কি খারাপ লাগে? না, একদম না। আমি ভাবি, আমি ছোটবেলার সেই ছোট্ট ছেলেটা হয়ে যদি থাকতাম, যদি বড় না হতাম, কি ভালোই না হতো। আমার ছোটবেলার সেই ছোট লাল বলটা নিয়ে যদি খেলতে পারতাম, অথবা গাছে ঝুলানো সেই দোলনাটায় দুলতে পারতাম, বা মায়ের কোলে শান্তিতে ঘুমোতে পারতাম, কিন্তু পারি না। আমি মনে মনেই সেই ছেলেবেলায় ঘুরে বেড়াই, জানেন। ওইভাবে তাকিয়ে আছেন কেন? কি বোকার মতো বকে যাচ্ছি, তাই না? আপনি যে কত সুন্দর তা আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার এই আনইমপ্রেসিভ চেহারা, এই হাইট, এসব জেনেও আমাকে সুন্দর দেখছেন? দেখছি না। এই কথা আমাকে বিশ্বাস করাতে পারবেন? পারবো। শুনুন, আমার জীবনের একটা বড় রকমের অদল বদলের সময় আপনার সঙ্গে দেখা হলো। কাল সন্ধ্যাবেলা চন্দ্রাকে একটা আংটি পরিয়ে ওর সঙ্গে বিয়ের কথাটা অ্যানাউন্স করব, এরকমই ঠিকঠাক আছে। কিন্তু এখন একটা প্রবলেম এসে গেল। চন্দ্রার কাছে আমি সুন্দর নই, কিন্তু আপনি বলছেন আমি সুন্দর। তাহলে আপনার কথা যদি সত্যি হয়, দেন যে আমাকে অসুন্দর দেখে তাকে বিয়ে করাটা আমার ঠিক হবে কিনা আমাকে আবার নতুন করে ভাবতে হবে। না না, আপনাকে সুন্দর বললে যদি এরকম অঘটন ঘটে, তাহলে আমি ভারী অন্যায় করেছি। হ্যাঁ, আমি যাচ্ছি। বসুন, আমার রিকোয়েস্ট, বসুন। আমি কেন সুন্দর তা বুঝিয়ে বলুন। সবাই ছোট্ট শিশু হয়ে জন্মায়, বয়স বাড়তে বাড়তে বড় হয়, বুড়ো হয়, কারো কারোর মধ্যে সেই ছোট্ট শিশুটা থেকে যায়। আপনার মধ্যে আছে সেই ছোট্ট শিশুর সৌন্দর্য। আপনার চোখে, মুখে, কথায় সেই শিশুর সৌন্দর্য ফুটে ওঠে। আর তখন আপনি হায় সুন্দর। জানেন, ওই ওই চাঁদটা যেমন কখনো বুড়ো হবে না, আপনিও ঠিক সেরকম কখনো বুড়ো হবেন না। বাহ, ভারী সুন্দর করে বললেন তো কথাগুলো। কিন্তু আপনি বানিয়ে বলছেন না তো? কেন বানিয়ে বলবো কেন? মানুষ কোথায় সুন্দর তা দেখার জন্য অনেকটা চোখ চাই। এই দুটো চোখে তো সবটা দেখা যায় না। আর সেই জন্যই তো দেবতার মূর্তিতে আমরা দেখি তিনটে চোখ। ওনারা বেশি দেখেন বলেই না ওনারা দেবতা।
সুন্দরকে খোঁজার জন্য আরো একটা চোখ চাই। রাইট, ইউ মিন দ্য থার্ড আই, তৃতীয় নয়ন। এইটা চাই। তাহলে বলছেন আমি অসুন্দর নই? দাঁড়ান, চন্দ্রাকে ডাকি। হ্যালো Hello. চন্দ্রা, ক্যান ইউ কাম টু মাই অফিস প্লিজ? Sure, I'm on my way. থ্যাংক ইউ। ও হ্যাঁ, আপনার সঙ্গে কে একজন ভদ্রলোক এসেছেন বললেন, এসে বললেন তিনি এখানে আসবেন, কই এলেন না তো? উনি চলে আসবেন। কি নাম বললেন? সৌরভ বসু। কে হন আপনার অভিভাবক? আচ্ছা আচ্ছা, ডু আই লুক লাইক আ ল্যাপডগ? আমি কি কোলে থাকা কুকুরের মতো দেখতে? সে কি? ভালো করে লক্ষ্য করুন, কোন রকম মিল নেই। না। ওরাংওটাং দেখেছেন? কি সব অদ্ভুত প্রশ্ন করছেন। কিন্তু চন্দ্রা এসবের মধ্যেই আমার মিল খুঁজে পায়। উনি মজা করেন আপনাকে নিয়ে। চন্দ্রা বসো। ওর নাম মল্লিকা সেন। চন্দ্রার কথা তো আপনাকে বলেছি। চন্দ্রা, মল্লিকা আমাদের অফিসে কি ধরনের চাঞ্চল্য এনেছে তা তো নিশ্চয়ই শুনেছো। জানি। চন্দ্রা, 4 বছর ধরে তুমি আমার প্রাইভেট সেক্রেটারি, এরপরে তুমি আমার স্ত্রী হতে চলেছ। তোমার লেট বা কামাই নেই বললেই চলে, অর্থাৎ একজন দক্ষ এবং যোগ্য কর্মী। ভিখিরিকেও পয়সা দাও, অর্থাৎ দয়া মায়াও আছে। আবার 1 টাকার বেশি কখনো ভিখিরিকে দাও না, মানে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েই চলো। আমি দেখেছি একবার একজন ভিখিরিকে 5 টাকার একটা কয়েন দিয়ে তার কৌটো থেকে গুনে গুনে 4 টাকা তুলে নিয়েছিলে। তখনই বুঝেছিলাম তুমি একজন হিসেবি এবং সংসারী স্ত্রী হবে। কি সব পাগলের মতো বকে যাচ্ছ? আমি এতক্ষণ তোমার অনেকগুলো গুণের কথা বললাম, এবার একটা দোষের কথা বলবো। তুমি একজন সুন্দর মানুষকে সুন্দর দেখোনি। সুন্দর? সুন্দর মানুষটিকে? মল্লিকা বলছেন সেই সুন্দর মানুষটি আমি। সবাইকে সুন্দর বলা তাহলে ওর একটা রোগ। এই রোগটি তোমার থাকলে আমি খুব খুশি হতাম। উনি আমার সঙ্গে এসেছেন। সৌরভ বসু। বসুন। তুমি আমাকে কি চোখে দেখো তা মল্লিকাকে আমি বলেছি, কিন্তু মল্লিকা বলছেন আমার মধ্যে একটি শিশু রয়েছে। শিশু? আর কি বলেছেন? মল্লিকা বলেছেন আমি সুন্দর, কারণ আমার মধ্যে রয়েছে একটি শিশুর সৌন্দর্য। ওসব সৌন্দর্য যার চোখে পড়ে তার কাছে। তোমার সৌন্দর্য নিয়ে আমি মাথা ঘামাইনি। আমার চোখে তুমি যেমন দেখছি তাই, এই নিয়ে মনে কোনো অশান্তিও নেই। আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তাই ওর সামনেই বলছি। কোন রকম উদ্দেশ্য ছাড়া কেউ এভাবে সবাইকে সুন্দর বলতে আসে না। যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলবো। ইয়েস, ইউ আর রাইট ম্যাডাম। মল্লিকা একটা উদ্দেশ্য নিয়ে এভাবে বলেছে। পৃথিবীতে এসে একজন আরেকজনকে বলবে তুমি সুন্দর, এই উদ্দেশ্যটা কি খারাপ? কখনোই না। যে সুন্দর না তাকেও বলবে? ম্যাডাম, সব মানুষের মধ্যেই একটা নিজস্ব রূপ আছে, আছেই। আমরা যদি তা খুঁজে নিতে পারি তাহলে পৃথিবীতে অসুন্দর বলে কিছু থাকবে না। থাকবে না রূপহীন মানুষের যন্ত্রণা। তখন পৃথিবীর সৌন্দর্য করি। এমন পৃথিবী আপনি চান না ম্যাডাম? খুব খারাপ দেখতে এক নৌকার মাঝি, কিন্তু যখন সে রমণীয় ভঙ্গিতে দাঁড় পায় তখন কি সে সুন্দর নয়? বা যে কুদর্শন তরুণটি কারখানায় হাতুড়ি চালাচ্ছে, স্লো মোশন ক্যামেরায় ওর ছবি নিন, দেখবেন কি ছন্দময় ওর দেহভঙ্গি। কে কোথায় সুন্দর তা খুঁজতে হবে।
ফাইন, এক্সেলেন্ট। উনি যখন আপনার কাছে, আপনি ওকে সুন্দর দেখেন না, কারণ ও কোথায় সুন্দর আপনি খোঁজেননি। কিন্তু উনি যখন মল্লিকার কাছে, মল্লিকা ওর মধ্যে সৌন্দর্য খুঁজে পায়। সৌন্দর্য ছাড়া মানুষ হয় না ম্যাডাম। আসুন না, আমরা সবাই মিলে তা খুঁজি, খুঁজে পেয়ে বলি অসুন্দর মানুষগুলো সুন্দর হয়ে উঠুক। ভাষণটি আপনি ভালোই দিতে জানেন। ঠাট্টা করছো? আমি তো বলবো এক্সেলেন্ট, সুপার। বুঝলে চন্দ্রা, খুঁজতে জানলে তোমার কাছে আমি অন্য মানুষ হয়ে যেতাম। তুমি অন্য মানুষ হয়ে যাও তা তো আমি চাইনি। তুমি যেমন তাতে আমার বেশ লাগে। তুমি সুন্দর না অসুন্দর তাতে আমার কিছু যায় আসে না। মানুষের মধ্যে আমিও কিছু খুঁজি। তুমি খোঁজো অ্যানিম্যালিটি, মানুষের মধ্যে টিকটিকি, কুকুরছানা এইসব খুঁজে বেড়াও। And I like it. তোমার মাথায় হাত বোলালে মনে হয় একটা ল্যাপটপের মাথা নরম লোমে আদর করছি। কি ভালো যে লাগে। শুনুন, বলে যাও। মাইন পাখিগুলো শীত পড়লে সাইবেরিয়া থেকে চলে আসে এখানে, আর তুমি গরম পড়লে চলে যাও পাহাড়িয়া শীতল রাজ্যে। ঠান্ডা রক্তের একটা টিকটিকির মতো তুমি জীবনটা বেয়ে বেয়ে চলছো, আর আমি ভাবি কবে আমার এই টিকটিকি একটা কুমির হয়ে উঠবে। থামো, তার মানে আমার মধ্যে একটা চিড়িয়াখানা পেলেই তুমি খুশি? বলতে পারো, চিড়িয়াখানাকে তো মানুষ কম ভালোবাসে না। কিন্তু এত পশু প্রেম নিয়ে থাকতে আমিও তো বেশি ভালোবাসতে পারি না চন্দ্রা। তা এসব ভাষণ শোনার আগে তো তোমার মুখে এসব শুনিনি কোনোদিন। কথাগুলোকে ভাষণ বলে উড়িয়ে দিচ্ছ। আমি তো আস্তে আস্তে নিজেকে সুন্দর হয়ে উঠতে দেখছিলাম। যদি হঠাৎ করে কেউ এসে আমাকে সুন্দর করে দেয়, তাহলে সে আমার কতখানি ভাবো। এই এই হীরের আংটিটা তোমাকে দেব বলে এনেছিলাম, কিন্তু এখন ভাবছি এটা কার প্রাপ্য? যে হঠাৎ করে এসে আমাকে সুন্দর করে দেয় তার, না তোমার? তোমার আংটি তোমার যাকে পছন্দ দিও, আমি চলি। আর আমিও দেখবো এই সুন্দরের স্বর্গ কতদিন টেকে। এক্সকিউজ মি, আসছি, দেখি ওকে শান্ত করা যায় কিনা। চন্দ্রা দেবী হয়তো আমাকে ভুল বুঝেছেন, আমিও যাচ্ছি। কিন্তু আমার যে আপনাকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। শুনবো কখন? যখন যখন আমার মধ্যে একটা শিশু জেগে উঠবে, তখন আমরা বন্ধু, তখন আমরা দুজনেই সুন্দর। চলি। আপনি চলে যাচ্ছেন? সত্যি চলে যাচ্ছিলেন? বাহ, যাও না, আমার কাজ তো শেষ। তাহলে পালিয়ে যাবেন? পালিয়ে? নয়তো কি? কি বলে এভাবে গেলে? এই আপনি বন্ধু? ভালো চাকরি, হীরের আংটি, সবই হতে পারে। বন্ধু হিসেবে অন্তত কিছুটা কাজে লাগতে পেরেছি। খুশি মনেই যাচ্ছি। কিন্তু আমি খুশি হলাম কিনা সেটা জেনে যাবেন তো? হে, কি আর জানতে হয় মল্লিকা, বেঁচে থাকতে গেলে এসব পেয়েই তো মানুষ সুখী হয়। আমাদের ঘরের দেয়ালে নোনা ধরা, সিঁড়িটা ভাঙা, ঘরে ধোঁয়ায় চোখ জ্বলে, অভাবের কত রকম অস্বস্তি, এসব ওই হীরের আংটির আলোয় মুছে দেয়। বাস্তব প্রয়োজনকে অস্বীকার করে কেউ ঠকে যেতে চায়? কিন্তু আমি যদি হীরের চেয়েও দামি কিছু চাই, হীরের চেয়েও সুন্দর কিছু চাই? আপনাকে দেখছি সুন্দরের নেশা পেয়েছে। তা পেয়েছে, অনেক কি সুন্দর বলেছি। এবার
মন ভরে কাউকে সুন্দর বলতে ইচ্ছে করছে। এবার কাকে? আপনি আপনি ভারী সুন্দর। আমাকে বলছেন? সত্যি আপনি যে কি সুন্দর। ওই ওই হীরের আংটির চেয়েও সুন্দর। আপনার মুখটা কি সুন্দর, একজন বন্ধুর মুখ। বন্ধুর চেয়ে সুন্দর কি কিছু হয়? নমস্কার। আবহর পক্ষ থেকে আমি কল্লোল নন্দী সমস্ত দর্শকদের জানাই ধন্যবাদ। আপনাদের যে ভালোবাসা, সহযোগিতা, উৎসাহ এবং বিভিন্ন ধরনের মতামত পেয়েছি, সেইগুলোই আমাদের পাথেয়। আশা রাখি সামনের বছরেও আমরা যখন ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করব, একই রকমভাবে আপনাদের কাছে উৎসাহ এবং সহযোগিতা পাব। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নাট্যদল তাদের নানা রকম অসুবিধার মধ্যে এই নতুন মিডিয়ামে যে নতুনভাবে নাটককে দেখানো যায়, এই যে উদ্যোগ আবহ নিয়েছে, সেই উদ্যোগে সামিল হয়েছে এবং আপনাদের বিভিন্ন রকম নাটক দেখিয়েছে। তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আবহ সামনের বছর 2022-এর ডিসেম্বরে আবার ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করবে। আমাদের আশা সমস্ত সহযোগী দল এবং অন্যান্য দল যারা কোনো কারণে এবছর দিতে পারেনি, তাদের সবার কাছ থেকে একই রকমভাবে সহযোগিতা পাব। আশা রাখি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, একই রকমভাবে উৎসাহ ভালোবাসা দিয়ে আমাদের এই নাট্য সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আগামী বছরেও। ধন্যবাদ, নমস্কার।